সাল 1869। উড়োজাহাজে প্রথম উড়ান এবং আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের আগেও আমেরিকায় বসে এক যুবকের মনে কড়া নেড়েছিল একটি কল্পনা, দ্য ব্রিক মুন, অর্থাৎ ইট দিয়ে তৈরি এমন একটা বাড়ি যেটা মহাকাশে ভাসবে, পৃথিবীর চারিপাশে ঘুরবে এবং একই সঙ্গে বিশ্বের ন্যাভিগেশন সিস্টেমের কেন্দ্র হয়ে উঠবে। মহাকাশ নিয়ে মানুষের মোহ নতুন কিছু নয়, এমনকি ধর্মগ্রন্থেও স্বর্গ এবং জান্নাতের মতন জায়গার উল্লেখ পাওয়াই যায়। আমরা খুব ভালোভাবেই জানি যে বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষ সবসময়তেই তার স্বপ্নগুলোকে সত্যি করেছে। ঠিক একইভাবে 1998 সালে তৈরি হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS, যা বিশ্বের 5টি বড় বড় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছিল। এই প্রকল্পে অংশ নিয়েছিল আমেরিকা থেকে নাসা, রাশিয়া থেকে রসকমস, ইউরোপ থেকে ESA, জাপান থেকে JAXA এবং কানাডা থেকে CSA। আজ এদের সম্মিলিত প্রয়াসেই মহাকাশে গবেষণা চালানো এবং সেখানকার গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ISS পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার ওপরে শূন্যে ভাসমান একটি অসাধারণ স্থাপনা এবং এটি পৃথিবীকে প্রত্যেক 90 মিনিটে একবার প্রদক্ষিণ করছে। এটি বিশ্বের সবথেকে উন্নত মানের গবেষণাগুলির মধ্যে একটি। এখানে স্পেসক্রাফট পার্কিং এর জায়গা রয়েছে, 6 বেডরুম বিশিষ্ট থাকার জায়গা, জিম রয়েছে, পর্যাপ্ত অক্সিজেন রয়েছে এবং জল খাবারেরও ব্যবস্থা রয়েছে। প্রায় 27 বছর ধরে এটি মানুষের প্রযুক্তিগত উন্নতির একটি প্রতীক হয়ে রয়েছে। কিন্তু 2024 সালে এটি শিরোনামে আসে বোয়িং এর একটি ত্রুটিপূর্ণ স্পেসক্রাফটের কারণে, যার ফলে ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 9 মাস মহাকাশে আটকে পড়েন এবং এই সমস্যার সমাধান করে এলন মাস্কের সংস্থা SpaceX। কিন্তু কি এমন হয়েছিল যার কারণে সুনিতা উইলিয়ামসের 8 দিনের পরিকল্পিত ভ্রমণ 9 মাসের দুঃস্বপ্নে পরিণত হলো? এতদিন মহাকাশে থাকার কারণে তাদের শরীরে এবং মস্তিষ্কে কি প্রভাব পড়েছিল এবং কিভাবে SpaceX এই সমস্যার সমাধান করলো? আজকের এই পর্বে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব। নমস্কার, আমি অঙ্কিত আর আপনি দেখছেন ঠিক বেঠিক। বোয়িং বিশ্বের বৃহত্তম বিমান সংস্থাগুলির মধ্যে একটি, তবে সাম্প্রতিক বছরগুলিতে এটি বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছে। বিশেষ করে বোয়িং 737 এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিমান দুর্ঘটনা, যা এটিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। একইভাবে সুনিতা উইলিয়ামসের মহাকাশ মিশনও সমস্যার মুখে পড়েছিল। 2024 সালের জুন মাসে নাসা এবং বোয়িং এর স্পেসক্রাফট স্টারলাইনার উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। এটিকে অ্যাটলাস V রকেটের সাহায্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। 1 জুন 18,84,000 জ্বালানি সমেত 2 অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে 3 বার উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়, তাই শেষমেশ এই মিশনটিকে স্থগিত করা হয়। 5 জুন পুনরায় উৎক্ষেপণের চেষ্টা করা হয় এবং এইবার সফলভাবে স্টারলাইনারকে মহাকাশে পাঠানো হয় এবং ঠিক তার পরের দিন 6 জুন স্টারলাইনার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযোগ স্থাপন অর্থাৎ ডকিং এর জন্য প্রস্তুতি নেয়। আপনাদের জানিয়ে রাখি যে ISS প্রায় 27,600 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীর চারিপাশে ঘুরছে, ফলে এত দ্রুতগামী একটি স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা যথেষ্ট জটিল একটা কাজ। এজন্য স্টারলাইনারকে সবার প্রথমে মহাকাশ স্টেশনের কক্ষপথ অর্থাৎ অরবিটে প্রবেশ করতে হয়, যেটা কিনা আসলে একটি অদৃশ্য পথের মতো। এইবার স্পেসক্রাফটকে ধীরে ধীরে মহাকাশ স্টেশনের দিকে এগোতে হয়, ঠিক যেমনটা গাড়ি ব্যাক করার সময় গাড়ি পিছন দিকে ধীরে ধীরে এগোয়। স্পেসক্রাফটের গতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ক্যামেরা, সেন্সার এবং লেজার প্রযুক্তিরও ব্যবহার করা হয়। 6 জুন ডকিং এর সময় স্টারলাইনারের 28টি থ্রাস্টারের মধ্যে 5টি থ্রাস্টার খারাপ হয়ে যায়, যার ফলে ডকিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কিছুক্ষণ পর আবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় এবং শেষমেশ সফলভাবে ডকিং করা সম্ভব হয়। কিন্তু এরপর জানা যায় যে স্পেসক্রাফট থেকে হিলিয়াম গ্যাস লিক হচ্ছে। যদিও এটি জ্বালানি নয়, তবে জ্বালানি ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিলিয়াম ছাড়া স্পেসক্রাফটের থ্রাস্টার কাজই করবে না, যার ফলে স্পেসক্রাফটের পক্ষে ISS থেকে বেরিয়ে আসা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে অন্য কোনো স্পেসক্রাফট পাঠিয়েও তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। শেষমেশ নাসা পরিকল্পনা করে যে পরবর্তী ক্রু পাল্টানোর সময় ওদের দুজনকে ফিরিয়ে আনা হবে, তাই শেষমেশ সেপ্টেম্বর 2024-এ নতুন ক্রু পাঠানো হয় এবং তাদের জন্য নির্ধারিত স্পেসক্রাফটে অতিরিক্ত 2টো আসন রাখা হয়, যার ফলে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 2025 সালের মার্চ মাসে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে মানুষের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়, যেমন পেশি দুর্বল হয়ে পড়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, উচ্চতা সাময়িকভাবে বৃদ্ধি পাওয়া, এমনকি ডিএনএতেও যথেষ্ট পরিবর্তন দেখা যায়। তাই মহাকাশচারীরা প্রত্যেক দিন 2.5 ঘন্টা করে ব্যায়াম করেন যাতে তাদের শরীর সবসময় সুস্থ থাকে। যাই হোক, শেষ পর্যন্ত সুনিতা উইলিয়ামস সফলভাবে এবং সুস্থভাবে পৃথিবীতে ফিরে এসেছেন, তাই এটি বিজ্ঞান ও প্রযুক্তির আরেকটি সাফল্য হিসাবে সবসময়তেই চিহ্নিত থাকবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।